ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব। আমার আপনার মানে বাচ্চা একটা মায়ের জন্য কখনো হতে পারে না, এটা কি বলে, বাধা হতে পারে না। যে সমাজে কিছু অসুস্থ মন মানসিকতার মানুষ আছে যে আমি সমাজের এবং দেশের ভালো কাজ করার জন্য আমার বাচ্চাটাকে বিসর্জন দিচ্ছি। দেখেন আপনার এখানে আসছি নারায়ণগঞ্জ থেকে, সারা পথ ওর জার্নি করেছি। এখানে আসা কিন্তু আমার প্রয়োজন ছিল না, শুধু সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য। আমরা যতই স্বাধীনতা মানে স্টেপ বাই স্টেপ করি না কেন, গণ অভ্যুত্থান করি না কেন, সমাজ তখনই পরিবর্তন হবে যখন আমাদের মন মানসিকতার পরিবর্তন হবে। বাচ্চা নিয়ে নাকি অনেক কিছু করা যায় না, পলিটিক্সের মতো জিনিস তত দূরের কথা। সেরকম একটা অদ্ভুত গল্প আপনি আজকে শুনতে শুরু করলেন, একটা মার জার্নি। আমরা বলি যে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে যে কোনো ভালো কিছু প্রমোট করার জন্যে, জানানোর জন্য, সচেতন করার জন্য। নিজের কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিজেদের প্রচেষ্টার সাথে যুক্ত করবেন আমাদের। বোন, কি বললেন আপনি কথাটা? যে আমি যে চিন্তা করেছি যে বাচ্চা নিয়ে যে 2-2.5 বছর যে সবাই বলে, আমাদের সমাজের রীতি আছে যে বাচ্চা হলে 2-2.5 বছর তুমি রেস্টে থাকো, বাচ্চা নিয়ে বাসায় থাকো, তারপর কাজে নামো। বাট আমার কাছে মনে হয়েছে যে এই 2-2.5 বছর তো এটা সময় শুধু নষ্ট করে। আমি যদি এই 2-2.5 বছর না বাঁচি, যদি তার আগে মারা যাই, তা আমার জন্য কী রেখে যাচ্ছি, আমি ওর জন্য কী রেখে যাচ্ছি। এমন হয় না, অ্যাক্সিডেন্ট অনেক মা মারা যায়, আমি আমার চোখের সামনে অনেক দেখেছি, ছোটো বেবি রেখে মারা গেছে। তো এখন দেশের যে অবস্থা, ও যখন ওর হয়েছে মে মাসের 24 তারিখে 2024, তো তখন তো আগস্টে জুলাইতে সবাই দেখেছেন যে দেশের অবস্থা কী করুণ অবস্থা। যখন দেশের স্লোগানগুলো শুনতাম, মানে আমি তখন বিছানায়, আমি তো সি সেকশনে বেবিও আমার, তো এগুলো দেখে না আমি ঘরে আটকে রাখতে পারতাম না, ইচ্ছা করতো যে আমি বের হয়ে যাই। এমনকি আমি 5 আগস্টে এবং 4 আগস্টে আমি ছিলাম আমাদের নারায়ণগঞ্জে, প্রুফ আছে আমার কাছে মোবাইলে। তখন আমি কোনো দল করি না, কোনো সংগঠন করি না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বেরিয়েছিলাম যে সমাজে সর্বস্তরের মানুষ এখানে যোগদান করেছে, আমি কেন নয়। তো ওর নানু ছিল, ওর বয়স যখন 4 মাস ছিল, আমার শ্বশুর বাসা ওর নানু ছিল ওকে পালার জন্য। তো 4 মাস করার পর ওর নানু চলে গেছে, মানে আমাদের বাসায়, বাবার বাসায়। তো ওর নানুর কাছে রেখে আমি 5ই আগস্ট, 4 আগস্ট, আমি কি বলে বিজয় মিছিল, সবগুলোতে আমি অংশগ্রহণ করেছি। তারপর যখন দেশ স্বাধীন হয়ে গেল, কি বলে গণ অভ্যুত্থানের মাধ্যমে যখন বিচারের পতন হলো, তখন দেখে মনে হলো যে অনেক নারীরাই তো ফ্রন্টে ছিল, আপনারা দেখেছেন এই আন্দোলনে। তো আমি দেখছি যে নারীরা এখন দেশ সংস্কারের সময় সবাই এখন আবার ঘরে চলে গেছে। তো আমি চিন্তা করলাম যে আমি যে কাজে অংশগ্রহণ করি রাজনীতি, তাছাড়া আমার একটা ফাউন্ডেশন আছে বলেছি, ওইটা নিবন্ধনের জন্য আমার মানে গণ অভ্যুত্থানের আগের সময়গুলোতে, বেবি হওয়ার আগের সময়গুলোতে আমি অনেক রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হয়েছি। দেখা যায় মানে সামান্য কাজের জন্য তাদের পিছনে অনেক ঘুরতে হয়েছে। আমি সাংগঠনিক ছোটো থেকেই আমি ওয়ার্ল্ড ভিশনও কাজ করেছি, প্লাস আপনার জাতীয় নারী সংস্থা, ওখানে বিভিন্ন ট্রেনিং নিয়েছি যে সামনেতে আমি যে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে কিছু করতে পারি, আগে তো আমার শিখতে হবে এজন্য। তো ওই সময় দেখেছি যে সামান্য কাজের জন্য অনেক ঘুরায়, মানে নারীদের কাজ করার প্ল্যাটফর্ম খুবই মানে কষ্টসাধ্য, করা হয় না, পুরুষের সাথে প্রতিযোগিতা করে পারা যায় না। তারপরে আমি চিন্তা করলাম যে দেখো এখন গণ অভ্যুত্থান শেষ হয়েছে, এখন অনেক রাজনৈতিক দল হচ্ছে, তো আমিও দেখি কিছু করার জন্য। বেবি নিয়ে যদি ঘরে এই সময়টা বসে থাকি, কারণ ওর যখন 2-2.5 বছর বয়স হবে তখন তো ওকে পড়াশোনার জন্য আমাকে ওর উপর সময় দিতে হবে, প্লাস ও যখন কথা শিখবে ওকে ভালো কিছু শেখাতে হবে। তখন আমি যদি বাইরে বেশি দৌড়াদৌড়ি ঝাঁপ করি তখন তো ওকে সময় দিতে পারবো না। তো যে সময়টা এখন আমার কোলে থাকে বা কথা বলা শিখে নাই, এই সময়টাকে আমি কাজে লাগাই। তো চিন্তা করে দেখা যায় যে গণ অধিকার পরিষদ আগে থেকে আমার ভালো লাগতো। তো ওনার দল যখন মহানগর গঠিত হয় আমি ওখানে আর কি যোগদান করি। তারপর কাজ চলে আসতেছে। পলিটিক্সে কি ধরেন এই যে বেবি নিয়ে যাতায়াত করছেন, এগুলোতে কি নেতিবাচক কোনো প্রভাব পড়ে? নেতিবাচক এগুলোর জন্যে মানে আমার যে সর্বোচ্চ সম্মানিত যারা সভাপতি, সাধারণ সম্পাদক আছে গণ অধিকার পরিষদের, ওনারা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। ওনারা আমাকে ভালোভাবে চেনে যে নারায়ণগঞ্জের সোনালী আপা আমাদের দলের কাজ করে, এমনকি ওনারা বিভিন্ন, আমি সব প্রোগ্রাম অ্যাটেন্ড করি যেন কেউ বলতে না পারে। আমি অসুস্থ থাকলেও আপনারা জানেন যে বাচ্চা ছোটো থাকলে মায়েদের রাতে ঘুম হয় না, প্লাস আমার মাইগ্রেন আছে, আমি রাত্রে যদি ঘুমাতে না পারি মানে সকালে আমার খুব কষ্ট হয়, মাথায় অনেক পেন করে, আর আমি চশমা ইউজ করি, এই জন্যই 24 ঘন্টা আমার মাথা পেন থাকে। তারপর আমি তো ওই জন্য দেখা যায় যে স্থানীয় মানুষদের কি কোনো কথা শুনতে হয় নিয়ে? স্থানীয় মানুষরা যেমন বেবি রেখে গেলে ওনার কথা বলে, যখন বাসা থেকে প্রোগ্রামে বের হই
কোথায় যাচ্ছ? বউ বলে ম্যাক্সিমাম এলাকার মানুষ, যেহেতু ওই এলাকার বউ আমি, কোথায় যাচ্ছ? বাচ্চা কোথায়? প্রোগ্রামে যাচ্ছি। বাচ্চা কোথায়? বাচ্চা তো বাসায় রেখে যাচ্ছি দাদুর কাছে। বাচ্চা রেখে যাচ্ছি, এটাতেও বাচ্চা রেখে মা সারাদিন মানে বাচ্চা রেখে 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 চলে যায়, কোনো কেয়ার নেই। আবার যখন বাচ্চা নিয়ে যায়, কোথায় যাচ্ছ? একটা প্রোগ্রামে যাচ্ছি। বলতেছে যে বাচ্চা নিয়ে, এতটুকু বাচ্চাকে নিয়ে 18 মাস মেনে চলতে হয়, যে প্রচলিত একটা কথা বলে মুরব্বীরা, এর আগে সন্ধ্যার আগে বেরোনো যাবে না, মাগরিবের সময় বেরোনো যাবে না। একটা দেখা যায় আমি একটা প্রোগ্রাম বেরিয়েছি সকালে, এখন আপনার প্রোগ্রামে আসছি, আমার তো বাসায় পৌঁছাতে পৌঁছাতে মাগরিব তো রাস্তাও হবে, আমি ওটা মেনটেন করে চলতে পারবো? আমি তো একটা কেনাকাটার জন্য আগে বেরোলে রাস্তায় হতে পারে, ডক্টরের কাছে গেলেও আমার রাত হতে পারে। এখন কাজের বেলাতে কেন এরকম? তো আমি বলি যে যাই বলুক আমি আগে যাই, কিন্তু ওইটা কোনো কথা না, ওইটা আমি ওভারকাম করে চলতেছি। মুরব্বীদের কি বলে এটা ভালোবাসা হিসেবে আমি গ্রহণ করি। আপনি তো অনেক সামাজিক কাজও করতেছেন, কিসের আমি বাবা আমি বাচ্চাদের এতিম বাচ্চাদের মান্থলি খাবার জন্য কিছু পে করি। যখন যে মাসে, যেমন লাস্ট একটা প্রুফ আছে আমার কাছে, লাস্ট 2 মাস আগে আমি 10,000 টাকা পে করেছিলাম, ওটা সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়নে। তারপর সামাজিক কাজগুলো যে করছেন, এতে পরিবারের মানুষ কি কখনো আসলে? না, আমার পরিবার থেকে আমি ফুল সাপোর্ট পাই। যেমন আমার শ্বশুর, আমার শাশুড়ি, যেমন আমি বাসা থেকে যদি অনেক সময় লেট হয়ে যায় রান্না করার জন্য, উনি রান্না করে রাখে। বা অনেক সময় যদি আমি রান্না করি, মানে হঠাৎ করে ফোন আসে একটা মিটিং আর্জেন্ট আছে, তখন উনি তুমি যাও, আমি অন্য রান্নাটা আমি সেরে ফেলছি। শ্বশুর শাশুড়ি এইভাবে যে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আমাকে ফুল সাপোর্ট দেয়, কারণ আমার বিয়ের বয়স এই বছর সাথে পড়বে। তো ওনাকে দেখেছে যে আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারি না, আশেপাশে যেরকম জিনিস আছে আমাকে আটকায় রাখতে পারে না। মানে অনেক সময় শ্বশুর সামাজিক কারণে না করে যে তুমি বেচালে কোনো সময় জড়াইও না, কিন্তু দেখা যায় মানে অন্যায় দেখলে সে যেই হোক আমি কথা বলি। তো লাস্টে যখন গণ অধিকারে যোগদান করবো না, পারমিশন চেয়েছিলাম, উনি বললো যে ওর আব্বুকে বলতেছে যে যার ভিতরে নেতৃত্ব আসছে ওইটা দমায় রাখা যায় না, ও তো পারতেছি না, তো ওর মতো কাজ করতে দাও, প্ল্যাটফর্ম জন্য আসছে ওরে করতে দাও। তো আমি বললাম আব্বা আমি কি যাব, এখানে তো অনেক মানে রাজনৈতিক যেহেতু অনেক বের হওয়া লাগবে। পরে বলতেছে মা আমাদের একটাই চাওয়া, তুমি প্রপার পর্দা হয়তো করতে পারবে না, বাট শালীনভাবে চলাফেরা করো, এতটুকু চাওয়া, আর কিছু না। তুমি তোমার মতো কাজ করো, তোমার উপরে আমাদের ভরসা আছে। এরকম শ্বশুর শাশুড়ি আছে দুনিয়াতে? জি মাশাআল্লাহ। তারপর আমার অফিস যখন উদ্বোধন হয়েছে, আমার শ্বশুরকে আমি সব কাজে নিয়ে যাই। নূর ভাই 1 তারিখে আমাদের মহাসমাবেশে আসছিল, আমি সমাবেশে আমার শ্বশুর আমার বাচ্চা ক্যারি করেছে, মানে আমি স্টেজে, উনি আমার বাচ্চাকে নিয়ে বসেছিল। আমার হাজব্যান্ড আমার সাথে, ও ব্যবসা করে। তো যখন দেখে যে আমার সকাল টাইমে আমার কাজ থাকলে ও বিকালের কাজে যায়, গুছায় আসে। আর যদি দেখে যে আমি বিকালে আমার প্রোগ্রাম মিটিং, তো আবার সকালে গুছায় কাজগুলো সেরে আসে, শুধু আমার নিরাপত্তার জন্য। যে আমি একজন মেয়ে মানুষ, মানে খারাপ দৃষ্টি থাকতে পারে অনেক বদ পুরুষের, যার জন্য আমার পাশে পাশে দাঁড়ায় থাকে। সব আমার মিটিং হলেও সাইডে দাঁড়ায় থাকে, বা যেখানে হোক ও আমার পাশে পাশে নিরাপত্তার জন্য থাকে। ঠিক আছে, তুমি যেহেতু সমাজসেবা কাজ করতে চাও করো। দেখা যায় আমি ওই যে বাসায় ওই যে বাবুদের জন্য বা নানান কাজে হিজড়া আসে না, ওদেরও আমি মানে বাসা থেকে অনেকে যেমন তারাই দেয়, আমি ওদেরও অনেক সাহায্য সহযোগিতা করি, ওরা আমাকে ভালোবাসে। তো দেখে তুমি যে বাসা থেকে এভাবে করতেছো, তাহলে তুমি সামাজিকভাবেই বড় সড়ো করে ভাবেই করো, আমরা পূর্ণ সহযোগিতা চেষ্টা করলে আসলে হয়। তো বলতে তুমি বাচ্চা নিয়ে করতে পারবা? আমি পারবো, আমার বাচ্চা। যেসব তার মানে যেসব মারা মনে করে, বা অধিকাংশ মারাই মনে করে যে একটা পিরিয়ডে গিয়ে তাকে 2-2.5 বছর একটা গ্যাপ নিতে হবে, তাদের জন্য যদি আপনি কিছু বলতে চান? তাদের জন্য বলি যে ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব। আপনার মানে বাচ্চা একটা মায়ের জন্য কখনো হতে পারে না, এটা কি বলে, বাধা হতে পারে না। একটা বাচ্চা হচ্ছে শক্তি একটা মায়ের। আমার বাচ্চা আমার কোলে না থাকলে, এই যে এখন আমার কোলে নেই, আমার লাগতেছে যেন একটা অঙ্গ আমার সাথে নেই, মানে ওকে আমার এখন বন্ধু মনে হয়, আমার একটা অংশ মনে হয়। ও আমার কোলে না থাকলে আমার খারাপ লাগে। তো এখন এই জন্য আসছি যে সমাজে কিছু অসুস্থ মন মানসিকতার মানুষ আছে, যে আমি সমাজের এবং দেশের ভালো কাজ করার জন্য আমার বাচ্চাটাকে বিসর্জন দিচ্ছি। দেখেন আপনার এখানে আসছি নারায়ণগঞ্জ থেকে, সারা পথ ওর জার্নি করেছি। এখানে আসা কিন্তু আমার প্রয়োজন ছিল না, শুধু সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য। আমরা যতই স্বাধীনতা মানে স্টেপ বাই স্টেপ করি না কেন, গণ অভ্যুত্থান করি না কেন, সমাজ তখনই পরিবর্তন হবে যখন আমাদের মন মানসিকতার পরিবর্তন হবে। তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমার বাচ্চাকে নিয়ে কিছু বললেন না। একটা মায়ের জন্য একটা বাচ্চা অনেক কিছু। আমি বাচ্চাকে শুধু সাথে সাথে নিয়ে শেখাচ্ছি যে তুমিও শিখো। ও এখন বিলিভ করবেন না ভাইয়া,
কার্টুন খেলনা অনেক আছে, ওইগুলো পছন্দ করে না। ওর সামনে যখন দেশের কথা বলি, রাজনৈতিক আলোচনা করতেই হয় বাধ্যতামূলক, বাসায় গেলে ওই কথা মনোযোগ দিয়ে শুনে আর হাসে। যখন একটা মিটিংয়ে যে এমনকি নূর ভাই, রাশেদ ভাই, ফারুক ভাই, ওনাদের সাথে সবার কোলে ওর ছবি আছে, মিটিংয়ে যাই বা ওনার সাথে দেখা করতে যাই, ওনারা ভালোবেসে ওকে কোলে নেয়। সেটাকে মানুষ বলে আমি নাকি আমার বাচ্চাকে শো আপ করে আমি সব কাজ আদায় করছি। তো এখানে কিন্তু এটা আপনার কি স্যালারিভুক্ত, এটা মানে বেতনভুক্ত স্যালারি না, বেতনভুক্ত চাকরি না, যেখানে যে আমরা না গেলে ওনারা আমাদের পয়সা দিবেন না বা এমন কিছু। ওইখানে যারা যায় ভালোবেসেই যায়, রাজনীতি যারা করে ভালোবেসেই করে। আর রাজনীতিতে যারা এখন নেতা হয় তারা কিন্তু নিজের পকেটটা খরচ করেই করতেছে। তো এমন না যে আমরা ওখানে না গেলে আমাদের টাকা আসবে না, লস হবে। তো সেখানে আমরা যে টাকা খরচ করে ভালোবেসে যাচ্ছি দেশের জন্য কিছু করার জন্য, বাচ্চাকে কোলে নিয়ে এটাকে তারা ভালোভাবে না নিয়ে এটাকে অন্যভাবে নিচ্ছে, বলছে আমি বাচ্চাকে হাইলাইট করছি। কিন্তু আমি সারাদিন অনেক পরিশ্রম করি। আমি সকালে উঠি, রান্নাবান্না শেষ করি শ্বশুর শাশুড়ির জন্য, বাচ্চাকে টেক কেয়ার করি। আমার হেল্পিং হ্যান্ড মানে বাচ্চার জন্য কেউ নেই, ও কারণ ও কারো কাছে থাকে না। ও দাদা দাদু, ও দাদা একটু বাইরে নিয়ে হাঁটাহাঁটি করলে অতটুকু সময় আমি যতটুকু গুছানোর গুছাই। ওকে গোসল, ওর খাওয়া দাওয়া, আমার হাজব্যান্ডের ওটা কেয়ার আছে, ওর আমি একটু স্ত্রী, ওর জন্য তো আমার একটা কাজ করতে হয়, ওকে খেয়াল রাখতে হয়। আবার দেখা যায় যেহেতু আমি এখন অনেক আগে গেছি, এখন আমার গণ অধিকার পরিষদে সাংলা বাংলাদেশ থেকে কোনো সব জেলা থেকে একজন হলো আমাকে চিনে, নারায়ণগঞ্জে সোনালী আপা। দেখা যায় ওরা আমাকে ফোন দেয়, আমি না ওকে ইগনোর করি না। যতটুকু চেষ্টা, আমি বাচ্চা কোলে নিয়েছি, চ্যাট করছি, আমি রান্না করছি, ফোন চলে আসছে কানিভাবে নিয়ে রান্না করছি, বাচ্চা কোলে কথা বলছি। তো আমি কাউকে ওইভাবে মানে অসম্মান করি না, আমি চেষ্টা করি সবার প্রাপ্ত সম্মানটুকু দেওয়ার জন্য। কিন্তু মানুষ আমাকে বলে, তারপরে আমি আবার কি হুট করে যদি আসে যে আজকে মিটিং বা আজকে যে কী বলে বিক্ষোভ চলতেছে, আমাদের মহাসমাবেশ যা আছে সবগুলোতে অ্যাটেন্ড করি। এমনকি আমি লোকবল নিয়েও অ্যাটেন্ড করি। এমন না যে আমি বাচ্চা দেখি আমার পিছনে ম্যান পাওয়ার নেই, আমার কোলে বাচ্চা মানে আমাকে বাচ্চা দেখে আগাতে মানে সামনে ফ্রন্টে দাঁড় করাচ্ছে, সেটা না। আমার পিছনে হিউজ পরিমাণ ম্যান পাওয়ার থাকে আমাকে সাপোর্ট করার জন্য। এমন যাদের আমার মানে ওইভাবে কোনো নর্মালি আমরা শুনি না যে অন্যান্য রাজনৈতিক দলের টাকা পে করা নিয়ে লোক নিয়ে যায় ভাড়া করে, কিন্তু আমার পিছনে যারা যায় সবাই আমাকে ভালোবেসে যায়। যে ভাবি যারা বলে, আপা বলে যে আপা ভালো কিছু করবে আমাদের জন্য। মেয়েদের কি রাজনীতিতে কোনো নেতিবাচকতা পড়তে হয় কিনা? হ্যাঁ, অনেক পড়তে হয়। মেয়েদের রাজনীতি আসলে বলে ভালো মেয়েরা রাজনীতি করে না, বাট আমি শালীন পোশাকে এবং বাচ্চা কোলে নিয়ে সবাইকে এটাই প্রুভ করতে চাচ্ছি যে নিজের ইচ্ছা থাকলে সব জায়গায় সব কিছুই পসিবল। আর আমি বাচ্চাটা এই জন্য কোলে থাকলে আর আমি মানে এমন যেটাই দেখাই মানে বুঝাতে চাচ্ছি যে সব মেয়েদের উদ্দেশ্যে বলতেছি যে ঘরে বসে মেয়ে থেকে যে কোনো, শুধু রাজনীতি বলে কথা না, তোমার যদি নিজের ইচ্ছা থাকে তুমি কি বলে অবৈধ পথে না গিয়ে বা অসৎ পথে না গিয়ে সৎ পথে চলো, সব কিছু সম্ভব। হয়তো একটু কষ্ট হয়, যেমন আমার শারীরিকভাবে কষ্ট হচ্ছে। যেমন আমি প্রত্যেক দিন, ভাইয়া বিলিভ করবেন কিনা জানি না, আমি মাগরিবের সময় লাঞ্চ করি। আমি রাতের খাবার খেয়ে, আমার কিন্তু খাবার রেডি করা থাকে টেবিলে, সবাই খেয়ে ফেলছে, আমি সন্ধ্যাবেলা খাই, কারণ বাচ্চা থাকে, আমার ঘরে কাজ শেষ করতে হয়। আবার দেখা যায় দলীয় কাজ থাকে, তারপর আমার যে ফাউন্ডেশনটা এটার কাজ থাকে, এগুলো গুছে মাগরিবি হয়ে যায়। কিন্তু আমার পেটে কিন্তু অনেক ক্ষুধা থাকে, যেহেতু একটা আমি বেস্ট ফিডিং মাদার, আমার অনেক ক্ষুধা লাগে, নর্মাল আগের তুলনায় অনেক ক্ষুধা লাগে। বাট আমি ওটা কিন্তু ভিতরে রেখে কাজ করে যাই, যে কাজটা শেষ করে তারপর আমি খাবো। আবার রাতে প্রত্যেকদিন বাসার সবাই জানে, শাশুড়ি খুব বকে, তুমি না খেলেও খাবার পাবে কই থেকে, তুমি আগে শেষ করো তারপর আর কাজ করো, তারপর খেয়ে কাজ করো। কিন্তু আমি দেখা যায় মানে কাজের এসে আমার মনে হয় যে খাবার ভিতরে জানে, শেষ করে তারপর খাই। যদি লেট হয়ে যায়, কাজটা করতে না পারি, শেষ করলে মনে হয় যে আমি প্রপারভাবে খেতে পারবো, এমন মনে লাগে আমার কাছে। তো আমি শেষ করে তারপর খাই। কিন্তু এখন আসছি এই কারণে সবই ভালোভাবে চলছে, আমার পরিশ্রম এবং পরিশ্রমের ফলও পাচ্ছি আলহামদুলিল্লাহ। পরিশ্রমের ফল এটাই, মানুষ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে। আমার ইনবক্স আপনাকে দেখালে দেখবেন যে সারা বাংলাদেশে গণ অধিকারে কত মানুষ আমাকে নক করতেছে। মানে মনে হয় যে নূর ভাই যেভাবে শুরু করেছিল, ওনাকে যেভাবে সাপোর্ট করেছে, আমাকে ওইভাবে সাপোর্ট করছে। আপা আপনি কোথায়, এমনি সোনালী আপা কোথায়, সেটা অনেকে জানে আমি কেন্দ্রীয়ভাবে আছি, আসলে কিন্তু আমি কেন্দ্রীয়ভাবে নেই, আমি নারায়ণগঞ্জ মহানগরে আছি। বাট এইটা কিছু কিছু মানুষ আমার কানে অনেক আসতেছে এবং অনেকে বাধা সৃষ্টি করছে, পুরুষরা বাধা সৃষ্টি করছে, নারীরা না, অনেক পুরুষরা বাধা সৃষ্টি করছে, তারা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করছে আমাকে। কিন্তু আসলে সেটা না, আমি তাদের প্রতিদ্বন্দ্বী না, আমি তাদের বোন হয়ে কাজ করতে চাই। তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করবেন না।
আর আমি যা করছি শুধু আমার নারায়ণগঞ্জকে এবং দেশের জন্য, সমাজের জন্য, আর পিছিয়ে পড়া নারীদের জন্য, যে আপনারা যারা মাতৃত্ব নিয়ে মনে করেন লজ্জাবোধ করেন, সামনে আসতে চান না কোনো কিছু নিয়ে, অনেকেই এটা আছে। করবেন না। বাচ্চা নিয়েও কাজ করা যায় যদি আপনার মনোবল ঠিক থাকে। থ্যাংক ইউ বোন, আল্লাহ আপনার ভালো করুক। এবং এই এপিসোডটা অবশ্যই হাজারও না, আমি বলবো প্রতিটা নারীর দেখা উচিত যারা মাতৃত্বের স্বাদ এবং কর্মজীবনের স্বাদ একসাথে নিতে চান। এটা হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। আমরা এই কারণে এপিসোডটা প্রচার করলাম, কোনো পলিটিক্যাল ইস্যুস না, একটা মানুষকে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য যে কেমন করে আপনি সর্বোচ্চ পরিশ্রমের কাজটাও একজন মা হিসেবে করতে পারেন। আল্লাহ আপনাদের ভালো করুক বোন, থ্যাংক ইউ সো মাচ।